Please subscribe and press the bell icon to get latest updates of নির্ঝরের স্বপ্ন। নির্ঝরের স্বপ্নে আমরা শ্রুতিনাট্যে গল্প অনুষ্ঠানে আপনাদের সকলকে আমরা জানাই স্বাগত। আমরা শ্রুতিনাট্যে গল্পে ভিন্ন স্বাদের গল্পের সামগ্রী নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে। আপনাদের সহযোগিতা ভালোবাসা আমরা একান্তভাবেই কামনা করি। চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক, শেয়ার এবং কমেন্টস আমাদের চলার পথেও পাঠিয়ে। আপনাদের সাথে এভাবেই আমরা একাত্ম হতে পারব। আসুন আমাদের সাথে কথা বলার জন্য এবং হোয়াটসঅ্যাপ করার জন্য ফোন নাম্বারগুলি শুনে নিন। 25665510, 9433522929। আজকের গল্প প্রত্যাখ্যান। কাহিনী নিরুপমা দেবী। অংশগ্রহণে চন্দ্রানী, স্নেহাশিস, সীমা, সুস্মিতা। পরিচালনা ও সম্পাদনা সুস্মিতা। মিউজিক এবং স্পেশাল এফেক্টস নিলয় ঘোষ। শুরু করছি আজকের গল্প প্রত্যাখ্যান। তিনতলার গ্যাসের আলোকে আলোকিত ঘরে বসে স্বামী স্ত্রীতে কথোপকথন করছিল। উজ্জ্বল ঘর, বিচিত্র উজ্জ্বল ঘরের সাজ। আয়নায় আয়নায় আলোকের উজ্জ্বল প্রতিবিম্ব চোখ যেন ঝলসে দিচ্ছিল। সর্বোপরি দম্পতির উজ্জ্বল সৌন্দর্য, উজ্জ্বল যৌবনে অতুলনীয় শোভা, কিন্তু তাদের কপালে ঘনান্ধকার ছায়া। সহসা স্ত্রীর ভাবান্তর হলো। সে কপালের ছায়া যেন সজোরে অপসারিত করে বিশাল নয়নে হাসির ছটা এনে স্বামীর হাত ধরে বলল, আমার দিব্যি, আর অমত করো না। কখনো তোমার কোনো অনুরোধ করিনি, এই প্রথম, এই শেষ, এটা রাখো। স্বামী মুখ তুললেন, স্বনিঃশ্বাসে বললেন, আচ্ছা প্রফুল্ল, এই অনুরোধ কি উচিত? কেন উচিত নয়? গুরুজনের মনস্তাপ, এত বড় বংশলোক, এতেও কি এই অনুরোধ রাখা যায় না? আরে না, আমি কি এত বড় যে আমার জন্য এমন কাজ হবে? প্রফুল্ল, বাপ মা চোখের জল ফেলছেন, দেখছো, এতেও কি তুমি এই কাজ উচিত মনে করো না বলো? শুধু কি তোমারই জন্য প্রফুল্ল? আচ্ছা আচ্ছা, আমার নিজের অশান্তি কি এতে নেই? বলোই বা, এত কর্তব্য অনুরোধেও তুমি যদি এইটুকু সহ্য করতে না পারো, তবে তুমি কিসের পুরুষ মানুষে? হায় রে, কিন্তু আর একটা যুক্তি তো আছে। কি? শোনো প্রফুল্ল, আচ্ছা আচ্ছা, পশুপুত্র নিতে আপত্তি কেন করো? আবার সেই কথা, আমি একটা নিজের ছেলে চাই, পরের ছেলে কি তেমন হয় বলো? তবে আর কোনো উপায় নেই প্রফুল্ল? উপায় আবার কিসের? বেশ একটা ছোট বোন আসবে, আমার দোষ ওর হবে, এতে আবার চিন্তা কি? আরে তুমি। স্বামী তারাচরণ ম্লান হাসি হেসে বললেন, তারপরে সতীনকে স্বামীর ভাগ দিতে পারবে তো? তাতে হিংসা হবে না? হিংসে হবে? আমার ধনে সে বড় মানুষ হবে, আমি আবার হিংসে করব? এই দেখো, আমি কি অমনি দরিদ্র নাকি বলো? তারাচরণ স্ত্রীকে আলিঙ্গন করে চুম্বন করলেন। আর আমি ভুলছি না, বলো বিয়ে করবে? বলো না, বলো, কালই আমি মাকে বলবো, বলো না। আচ্ছা প্রফুল্ল, শোনো 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 শোনো, আর দুটো দিন যেতে দাও। আর একদিনও যেতে দেওয়া যায় না, তুমি বলো। গৃহিণী কর্তাকে সুসংবাদ দিলেন যে ছেলে বিয়েতে মত দিয়েছে। আরো বললেন, বৌমা বললেন তার বাপের বাড়ির কাছে একটি গরিবের মেয়ে আছে, বাপ নেই,
মেয়েটি নাকি বেশ সুশ্রী, শান্ত শিষ্ট। সেই মেয়েটি ঠিক করছে। প্রফুল্লমুখী হাসতে হাসতে স্বামীকে গিয়ে খবর দিল। তারাচরণ নীরব রইলেন। প্রফুল্ল দু হাতে স্বামীর মুখ তুলে নিয়ে বলল, এত মুখ ভারী কেন? কেন হবে না? আমাকে সুখী দেখেও কি আনন্দ হচ্ছে না? প্রফুল্ল, শোনো প্রফুল্ল, একটা জিনিস বোঝো, বড় ভুল করছো কিন্তু তুমি। কিসের ভুল? মেঝে বকো না তো। দেখো, যাকে বিয়ে করব তার উপরেও তো একটা কর্তব্য আছে নাকি? তো তার উপরেও একটু মায়া করা উচিত। আরে সে যে নির্দোষী বালিকা। কেন? তুমি তাকে আমার মতো করে ভালোবাসবে? তুমি কি পাগল? ইস করো না তো। মানুষ কি কখনো দুদিক সমান রাখতে পারে? আহা, না রাখতে পারো তুমি সেদিকেই ভার দিও, আমি তাতে রাগ করবো না। বিয়ের উদ্যোগ হতে লাগলো। আমাদের বিয়ে নয়, ধুমধাম হবে না। এ বিয়েতে কর্তা, গৃহিণী, চাকর, দাসী, পাড়া প্রতিবেশী প্রত্যেকেই দুঃখিত। ক্রমে ক্রমে বিয়ের দিন কাছে এলো। মাথায় টোপর দিয়ে গম্ভীর মুখে গাড়িতে চড়ে তারাচরণ বিয়ে করতে এলেন। বর কনে ছাদনাতলায় এসে দাঁড়ালো। গৃহিণী চোখ মুছতে মুছতে বরণ করতে আসলেন। আগে আগে বেনারসি পরা আপাদ মস্তক মণ্ডিতা হাস্যধারা প্রফুল্লমুখী। সকল আত্মীয়গণও দেখা দেখি চোখ মুছছিল। প্রফুল্ল অগ্রসর হয়ে প্রথমে নববধূর মুখ দেখল, তারপরে নিজের গা থেকে বহুমূল্য গয়নাগুলো খুলে নিজের সতীনকে সাজিয়ে দিল। চারদিকে তুমুল ধ্বনি উঠল, ও মা, একে একে মেয়ে মানুষকে সতীনকে এমন করতে পারে? বাবা, বাবাই যায় না। বাধা দিয়ে হাস্যমুখে প্রফুল্ল বলল, আহা, কেন তোমরা বারে বারে সতীন সতীন বলছো? কল্যাণী তো আমার ছোট বোন। গৃহিণী বললেন, ও বাবা তারা, যাসনি যাসনি বাবা, যাসনি, বরণটা করে নি, অলক্ষণ হবে। তারা তারা যাসনি বাবা, তারা। তারাচরণ বাইরে চলে গেলেন। তারপরে বউ দেখা হলো। সকলে নীরবেই থেকে গেলেন। বউ যদিও বেশ সুশ্রী, কিন্তু প্রফুল্লর মতো নয়। কেবল গৃহিণী বললেন, বেশ শ্রী, চোখ দুটো বড় শান্ত, পাকা চুলে সিঁদুর পরো মা, সিঁদুর পরো পাকা চুলে, এই আমি আশীর্বাদ করি। আর যার জন্য তোমায় আনা, সেই আশা আমার পূর্ণ করো মা। আর কিচ্ছু চাই না মা, লক্ষ্মীটি মা। সকলেই গৃহিণীর কথায় সহানুভূতি প্রকাশ করল। তবে কি মা, তোমার অমন সতীলক্ষ্মী দুর্গার মতো বউ থাকতে কি সাত করে এই কাজ করলে? তা যা হবার হয়েছে, বলি একটি খোকা হোক, তাহলে সৃষ্টি রক্ষা পায়। নইলে বউয়ের দরকার কি মা, ছেলের জন্যই তো। পাকস্পর্শাদি হয়ে গেল। তারাচরণ নিজের ঘরে গিয়ে বসে কিছু পড়ছিলেন। প্রফুল্ল গিয়ে বলল, মুখটা একবার তোলো। তারাচরণ ব্যাপার কি বুঝতে পেরে বইতে দ্বিগুণ মনোসংযোগ করলেন। এত ভয় যে দেখো না, আমি তোমায় মন্দ জিনিস দিইনি। তারাচরণ নীরবে রইলেন। চাইবে না তো? তারাচরণ চেয়ার থেকে উঠে পড়লেন। কাজ আছে, আমি নিচে চললাম। না। হাত ধরে ফেলে সহাস্য মুখে প্রফুল্ল বলল, আর পালিয়ে কাজ নেই, যাকে এত ভয় সেই যাচ্ছে। যাও তো কল্যাণী, অন্য ঠাকুরজির কাছে যাও। এই কথা বলতেই কল্যাণী চলে গেল। না, এখন বসো। সব কাজের কি বাড়াবাড়ি। আমার না, তোমার। বটে, বিয়ে করেছো, কথা কবে না? সে তো তোমার সঙ্গে বন্দোবস্ত আছে, তার দায়ী তুমি প্রফুল্ল। মৃদু হেসে স্বামীর গলা জড়িয়ে ধরে প্রফুল্ল বলল, কেন, আর কাউকে পছন্দ হয় না নাকি? না প্রফুল্ল, না। বলে তারাচরণ
পত্নীর মুখচুম্বন করলেন। অন্য ঠাকুরজি একজন কুটুম্ব কন্যা, বিধবা, চিরকাল সে সেখানেই পালিত। নববধূ কল্যাণী দোতলার একটি নিভৃত ঘরে অন্য ঠাকুরজির সাথে শোয়। অন্য তাকে সকলের অপেক্ষা একটু বেশি মমতা করে, অন্তত কল্যাণীর তাই বিশ্বাস। সুখও নেই, দুঃখও নেই, এমনিভাবে কল্যাণীর দিনগুলো কেটে যায়। গরিবের মেয়ে, কাজকর্ম করতে জানে না এমন তো নয়। সকালে অন্য ঠাকুরজির সঙ্গে কুটনো করতে গেলে প্রফুল্ল এসে হাত ধরে তুলে নিয়ে চলে যায়, বলে, ছি বোন, তুমি কেন কাজ করবে? আসো, উঠে এসো, উঠে এসো। কল্যাণী মৃদু স্বরে বলল, তবে কি করব? কি আর করবে? তোমার ঝিকে ডেকে দি, বসে গল্প করো, তাস ঠাস খেলো। ঝি ঘর ধুচ্ছে। কল্যাণী ঝাঁটা নিয়ে ঝির কাছে যাতে সে হেসে গলে পড়ল। গৃহিণী শুনে বললেন, তোমার করতে নেই মা, তুমি উপরে থাকোগে, যাও, তুমি বাড়ির লক্ষ্মী। কল্যাণী নীরবে দাঁড়িয়ে রইল। রান্নাঘরে বামন দিদি রাঁধছিলেন। কল্যাণী গিয়ে বসল। বামন দিদি আস্তে আস্তে তার হাত ধরে তুলল। শিখি ছোট বোন, তোমার লেগে অসুখ করবে যে, যাও 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 যাও। অন্য ঠাকুরজি সস্নেহ কণ্ঠে বলল, এখানে ওসব করে না, তুমি তোমার দিদির কাছে রেশমকে চুড়ি বোনা শিখোগে। কল্যাণী প্রফুল্লের কাছে আবেদন করল। সে তখন হাসতে হাসতে বলল, তোমার এইসব কষ্ট করে শিখে কেন কিচ্ছু দিদি? করতে হবে না। আমিও তো কিছু করতে আরে, চাই। আমি যা জানি তাতেই তোমার হবে। আমাকে কিছু করতে দাও। শোনো শোনো, তুমি এখন শুধু ভালো একটা লাগে, খোকা বলো। দিতে পারলে আমাদের সব কষ্ট দূর হয়ে যাবে। তোমার আর কিচ্ছু করবার দরকার নেই, কিচ্ছু শিখবার দরকার নেই। কিচ্ছু নেই গো। শিখবার নেই? হ্যাঁ গো। কিচ্ছু না? কথাগুলো অবশ্য খুবই ভালোবাসার, কিন্তু নির্বোধ কল্যাণী হয়তো তা বুঝতেই পারে না। তাই নীরবে ম্লান মুখে নিজের ঘরের কোণটিতে গিয়ে বসে। কাজও নেই, কর্মও নেই, একটু ভুলে থাকবার কোনো উপায়ও নেই। তাই কেবল মায়ের সেই স্নেহভরা মুখ মনে জেগে ওঠে। স্নেহ প্রার্থী তৃষিত বালিকা হৃদয় তাই কেবলই হাহাকার করতে থাকে। বিকেলে চুল বেঁধে দিতে দিতে প্রফুল্ল বলল, ও মা, কই দেখি মুখ এত শুকনো কেন রে কল্যাণী? কল্যাণী কি উত্তর দেবে, তাই চুপ করে রইল। তার যে মুখ শুকনো সে তো তা বুঝতে পারে না। না, চুল বাঁধা হলে প্রফুল্ল বলল, আয় একটু বস তো, আমি আসছি। প্রফুল্লের প্রস্থানের পর দাসী জিজ্ঞাসা করল, হ্যাঁ গো ছোট বৌদি, দামামের সঙ্গে তোমার রাগ হয়েছে? কল্যাণী সলজ্জ ভাবে মস্তক অবনত করল। বলো না, লজ্জা কি? বলো বলো, কি কথা হয়েছে গো? কল্যাণী মৃদুস্বরে বলল, আমি ঠাকুরজির কাছে থাকি। তা দাও তোমায় একদিনও ডেকে কথা কননি? না গো। দাসী প্রীতভাবে বলল, আহা, তিনি কি সাদে বিয়ে করছেন গো? ছেলে না হতেই তো এমনটা ঘটলো। অমন স্ত্রী থাকতে কি আর কাউকে স্ত্রীর মতো কেউ ভাবতে পারে? না না, তা কি আর ভদ্রের কাজ গো? তা তো সত্যি। কল্যাণী নির্বোধ হলেও সেটা বুঝতে পারে। সে নীরব নিষ্পন্দভাবে বসেই রইল। রাত্রি 10টার পরে তারাচরণ শোবার ঘরে গিয়ে দেখল প্রফুল্ল তখনও আসেনি। কোথায় প্রফুল্ল? আধ ঘন্টা কেটে গেল। বিরক্ত হৃদয়ে তিনি বিছানার দিকে ফিরে যেই তাকালেন, দেখলেন দরজার কাছে অবগুণ্ঠনবতী বালিকা। এ কে? তারাচরণের বুকের মধ্যে অনেকখানি রক্ত চট করে যেন জমাট বেঁধে উঠল। বুকের মধ্যে কিরকম শব্দ হতে লাগলো। কি করবেন স্থির করতে না পেরে তিনি নীরবে দাঁড়িয়ে রইলেন। কল্যাণীও রইল। কিছুক্ষণ পরে তারাচরণ বললেন, প্রফুল্ল কোথায়? কল্যাণী উত্তর দিল না। প্রফুল্ল কোথায়? অস্ফুট শব্দ হলো। নিচে। তারাচরণ কিছুক্ষণ পরে বললেন, ও, তোমায় সেই বুঝি পাঠিয়েছে?
এই শোনো, তুমি নিচে যাও, গিয়ে তাকে ডেকে দাও, বলো আমি ডেকেছি। কল্যাণী চলে গেল। বালিকার ক্ষুদ্র হৃদয়ে তখন কি হচ্ছিল কে জানে। তারাচরণও একটা নিঃশ্বাস ফেলে আনমনাভাবে দাঁড়িয়ে রইলেন। পাশের ঘর থেকে অল্প হাসি মুখে অথচ গম্ভীরভাবে প্রফুল্ল এসে স্বামীর হাত ধরে বলল, ছি ছি, কি হয়েছে? ই কি অন্যায় জানো, ও তোমার স্ত্রী। তো কি? ওকে আমরা সুখ দেব বলে এনেছি, কষ্ট দিতে নয়। প্রফুল্ল, না 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 না, তোমার এমন তাচ্ছিল্য করা উচিত নয়। প্রফুল্ল শোনো, ছেলে খেলার জন্য তো আর আমি এমন কাজ করিনি। তুমি জানো কি কর্তব্যের জন্য তুমি বিয়ে করেছো। প্রফুল্ল, সেই জন্য আমি আমার সর্বস্ব, তোমার অংশ তাকে ছেড়ে দিয়েছি। আর তুমি সেই কর্তব্য মনে করে তাকে ভালোবাসবে না, আদর করবে না। তারাচরণ নির্বাক রইলেন। তখন স্বামীর গলা ধরে আদরের স্বরে প্রফুল্ল বলল, রাগ করছো? শোনো না। বলো না প্রফুল্ল, শোনো শোনো শোনো, তুমি একটা কথা আমার শোনো। সত্যই তুমি আজ আমায় উপদেশ দিলে। জানো প্রফুল্ল, আমি না তোমার আদর্শেই চলবো। আমার আদর্শ? অমন কথা বলো না। তোমায় সত্য কথা বলি, আমি যতটা দেখাই সত্যি আমি ততটা কল্যাণীকে ভালোবাসি না। সত্যি আমি তাকে যে আমার এই পাঁজর ভাঙা দীর্ঘশ্বাসের মতো ভাবি না। তা তো শুধু এই কর্তব্যের জন্য বলো, আমার নিজের জন্য, তোমার জন্য। তোমার ভালোবাসার এই জায়গায় এখানে দাঁড়িয়ে আমি যে তার দিকে এমন দয়া দেখাতে চাই। আমার একটু স্নেহকণা যদি ওর জীবনটা উঁচু হয়ে যায় তাতে ক্ষতি কি বলো? তাতে কোনো কি কষ্ট আছে? বরং তাতে আনন্দ নয় কি? তুমি তাকে তাচ্ছিল্য করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তারাচরণ পত্নীকে আলিঙ্গন করে বললেন, শোনো, যার এমন মন্ত্রী পাশে তার বুদ্ধির ভাবনা কি প্রফুল্ল? আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার কথাই হবে, তাই হবে তাই হবে তাই হবে। ঘর থেকে কল্যাণী তখনও নিচে যেতে পারেনি। ঘর থেকে বেরিয়ে বাইরেই দাঁড়িয়েছিল। নিচে যাবে কিভাবে, লজ্জা করছিল তার। কিন্তু এইসব কথা শোনার পর সে ধীরে ধীরে নেমে গেল। পরদিন রাত্রে তারাচরণ শোবার ঘরে প্রবেশ করে দেখলেন বিছানাতে কল্যাণী ঘুমিয়ে পড়েছে। তারাচরণ দরজা বন্ধ করলেন, ধীরে ধীরে বিছানার কাছে গিয়ে দাঁড়ালেন। বালিকা অকাতরে ঘুমোচ্ছে। তারাচরণের মনে পড়ল সেই অতি শান্ত, অব্যক্ত, বিষাদ মাখা সুন্দর দুটি চোখ। অস্ফুট স্বরে ডাকলেন, কল্যাণী। নিজের কানে নিজের স্বর প্রবেশ করায় তারাচরণ লজ্জিত, ক্ষুব্ধ হয়ে সরে দাঁড়ালেন। ছি 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 ছি, প্রফুল্লের কাছে তো এত বিশ্বাসঘাতকতা। ঘরের আলো নিভিয়ে দিলেন। ঘর অন্ধকার হলো। বিছানার ওপর বসলেন। পালঙ্ক নড়ে উঠল। নিমেষে কল্যাণীর নিদ্রা ভঙ্গ হল। দেখো, কে? ঠাকুরজি এসেছো? কোনো উত্তর এলো না। ঠাকুরজি এসেছো? কি অন্ধকার, আলো নিভে গেল কি করে? স্বর বড় করুণ, ভীতিজনক। বালিকা অস্পষ্ট দেখতে পাচ্ছিল কাউকে, কিন্তু একজন লোক। কে সে? দিদি এসেছো? উত্তর নেই। সভয়ে বালিকা বলল, ও মা। তারাচরণ ভীতা বালিকার হাত স্পর্শ করে স্নিগ্ধ কণ্ঠে বললেন, ভয় কি? আমি গো। কল্যাণী শিউরে উঠল। মনে পড়ল প্রফুল্ল তাকে এই ঘরে এনে গল্প করতে আরম্ভ করে। কল্যাণী বিছানা থেকে নামতে চেষ্টা করল। শোনো কল্যাণী, অন্ধকার ছি, ঘন অন্ধকার, পড়ে যাবে, শুয়ে থাকো। কল্যাণী দরজা খুলতে চেষ্টা করল। নীরবে দাঁড়িয়ে রইল। তারাচরণ পাশ পরিবর্তন করে বললেন, কল্যাণী, অনেক রাত হয়েছে, শোনো লক্ষ্মীটি, উঠে এসে ঘুমো। অনেকক্ষণ পরে অগত্যা কল্যাণী গিয়ে বিছানায় শুয়ে পড়ল।
তারপরে ধীরে ধীরে বছর ঘুরে গেল। একরকমের সকলেরই দিন কাটছিল। প্রফুল্লের প্ররোচনায় কল্যাণী মধ্যে মধ্যে স্বামীর বিছানায় শয্যাভাগিনী হতো। তারাচরণেরও তাকে ক্রমে ক্রমে সহ্য হয়ে গেল। মহা ধুমধাম। সুবৃহৎ গেটের দুপাশে মঙ্গল কলস, কলার গাছ, মধুর রাগিনীতে নহবত বাজছে। দলে দলে কাঙালিরা নববস্ত্রে মণ্ডিত হয়ে কোলাহল করছে। দুর্গাচরণ বাবুর আজ সফল জীবন, তারাচরণের পূর্ণ মনস্কাম। সকলের প্রাণে আনন্দের তুফান তুলে আজ তাঁদের একটি বংশধর জন্মেছে। কল্যাণী একটি পুত্র সন্তান প্রসব করেছে, কিন্তু প্রসূতির বড় সংকটাপন্ন অবস্থা। সন্তান প্রসবের পরেই দুর্বলতায় সে জ্ঞান হারিয়ে পড়ছে। জ্ঞান আসার পরেও তার অবস্থা দেখে সকলে শঙ্কিত। প্রফুল্ল আতুর ঘরে গিয়ে নবপ্রসূত সন্তানকে কোলে নিয়ে বসল। নিভৃতে তারাচরণকে ডেকে ছেলে দেখে প্রফুল্ল হাসি মুখে বলল, কেমন হয়েছে দেখো। তারাচরণ তেমনি হাসতে হাসতে বললেন, বেশ বড় সুন্দর মানাচ্ছে গো প্রফুল্ল। কিসে? তুমি কোলে নিয়ে আছে বলে মনে হচ্ছে যেন তোমারই হয়েছে। নয় কিসে? ঈষৎ গম্ভীর মুখে তারাচরণ বললেন, তাহলে আর দুঃখ কিসের ছিল? সাইতা ক্লিষ্টা কল্যাণী অবগুণ্ঠনের অন্তরালে একবার স্বামীর দিকে চাইতে চেষ্টা করল। প্রফুল্ল হাসতে হাসতে বলল, তোমার বড় ছোট মন। ধুমধামে ষষ্ঠী পুজো হয়ে গেল। কল্যাণী অনেক যত্নে কিছু সুস্থ হলো বটে, কিন্তু বড় দুর্বল হয়ে গেল। ডাক্তার ধাত্রী দিয়ে সন্তান পালনের ব্যবস্থা করলেন, কিন্তু শাশুড়ি বললেন, কেন? আমার বড় বৌমা মানুষ করবে, সে কোল তো ওরই। প্রফুল্লের কোলে নবকুমার কমল কলিকার মতো বড় হতে লাগলো। বিকালে কল্যাণী নিজের ঘরে শুয়ে আছে। সামনেই বসে আছে অন্ন ঠাকুরজি। ধীরে ধীরে তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। তার মাথাটাই সবচেয়ে দুর্বল, দাঁড়াতে গেলেই মাথা ঘোরে। খোকাকে নিয়ে প্রফুল্ল সেই ঘরে প্রবেশ করল। পেছনে রয়েছে দাসী। দেখ এই কল্যাণী, দেখ ও মা, দেখ খোকা কত হাসছে। ও মা, এর মধ্যে হাসতেও শিখেছে। দেখ দেখ দেখ, মানিক আমার, দেখ একবার দেখ। কল্যাণী চেয়ে বলল, দেখ এই অন্ন ঠাকুরজি, খোকার মুখটা ঠিক ওর মতো হয়নি রে। শোনা, অনেকটা হয়েছে বটে। এ নিয়ে আমার সঙ্গে রোজ তর্ক হয়। খোকা ঠিক ওর মতোই হবে, দেখিস। দাসী বলল, হ্যাঁ, তেমনি মুখ, তেমনি ভাগ্যবানের মতো মতো কপাল। প্রফুল্ল শিশুকে চুম্বন করলো। অন্ন বলল, হ্যাঁ, তবে এখন মাটি ভালো হলেই হয়। ওই অবধি মার যা অসুখ, একদিনও মায়ের দুধ খেতে পেলে না বাচ্চা। প্রফুল্ল হাসতে হাসতে বলল, তাতে কি রে, ওর কি কিছু কষ্ট হয়েছে ঠাকুরজি? ও কি এখন কে মা কে নয় তা বুঝেছে? অন্ন দেখিনি। অপ্রতিভ হয়ে বলল, না না না, তাই কি আমি বলেছি ছোট বউয়ের কি আর তোমার মতো যত্ন আত্মি করতে সাধ্যি হতো? তা তো নয়। বাধা দিয়ে দাসী বলল, পেটে হলে কি হয়, বড় বৌদি তো আদত মা, চালের জন্যই তো ছোট বৌদিকে আনা। ও তো খলস বই নয়। ভগবান না করুন ছোট বৌদির ভালো মন্দতে কি ওর ভাগ্যে ছোট হবে? কি বলিস তা ঠিক নেই বালাই, অমন কথা বলতে আছে নাকি? তারপরে কল্যাণীর মাথায় হাত দিয়ে বলল, আজ কেমন আছো কল্যাণী? ভালো আছি। এই তো আস্তে আস্তে ভালো হয়ে যাবে। খোকাকে একটু নেবে কল্যাণী? না 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 না, আপনার কোলেই ও থাক, ওখানেই ও ভালো আছে। ঠিক আছে, তুমি বিশ্রাম নাও। তখন সূর্য অস্ত যাচ্ছে। বারান্দাটি নির্জন, বড় শান্তিপূর্ণ। রেলিং ধরে কল্যাণী নীরবে কত কি ভাবছিল। 4 মাস খোকা হয়েছে, এর মধ্যে সে একবারও স্বামীর মুখ দেখতে পায়নি।
এতটা যে অসুখ গেছে তিনি একদিনও দেখতে আসেননি। অসুখের জন্য যদিও এমন কেউ চিন্তিত ছিল না, তথাপি দেখতে তো সকলেই আসতো, তাই না? কল্যাণীর মনে হলো সামান্য একটা দাস দাসীরও যদি অসুখ করে স্বামী তার তত্ত্বাবধান করেন। ধীরে ধীরে তার ভেতর থেকে একটা দীর্ঘ নিঃশ্বাস বেরোলো। অন্য মনে কল্যাণী রেলিং ধরে এগোতে থাকলো। সহসা কাদের যেন কণ্ঠস্বর কল্যাণীর কানে প্রবেশ করলো। থমকে দাঁড়ালো কল্যাণী। জানলা দিয়ে দেখতে পেল খাটের ওপরে বসে আছে তারাচরণ, আর তার বুকের ওপরে মাথা রেখে প্রফুল্ল অর্ধশায়িত অবস্থায় স্বামীর মুখের পানে চেয়ে রয়েছে আর হাসছে। তারাচরণ প্রেম ভরে তার মুখখানা দু হাতে ধরে মুখের কাছে রাখছেন। দুজনে কত কথা বলছে। তার ছত্রে ছত্রে বঙ্গে বঙ্গে ভালোবাসা যেন উছলে উঠছে। লুব্ধ তৃষিত নয়নে কল্যাণী চেয়ে রইল। তার ক্ষুদ্র বুকের মধ্যে রক্তটা যেন তোলপাড় করতে থাকলো। নিচের উদ্যান থেকে মৃদুল সুবাস, তখন চারদিকে দুরাশার স্বপ্ন সৃষ্টি হচ্ছে। কল্যাণী সেই দুঃস্বপ্ন যেন দেখতে পাচ্ছে। দাসী ঘরের মধ্যে এসে খোকাকে দিয়ে গেল। স্বামী স্ত্রীতে শিশুকে আদর করতে লাগলো। প্রফুল্ল বলল, ও সোনা আমার, দাও না আমার কোলে একটু, দাও না, দাও না, দাও দাও দাও। জানো, হ্যাঁ বলো। কল্যাণী আজ ভালো আছে, জ্বরটা না আসেনি। তারাচরণ কিছুই বলল না। আচ্ছা, খোকার নাম কি হবে বলো তো? তুমি বলো, তুমি বলো। ভাতের তো আর বেশি দেরি নেই। তা তুমি নামটা তুমি পছন্দ করো না? আমি? হ্যাঁ, অমূল্য কুমার। বেশ নাম বলো। হ্যাঁ দারুণ। আমার ওমু, আমার ওমু বলে ডাকবো। ঠিক আছে ঠিক আছে, আমিও 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 ওমু বলে ডাকবো। বেশ নাম। আচ্ছা আচ্ছা, তুমি যা মনে করেছো তাই রেখো। শোনা, আমি মানিক আমার। দুজনে শিশুকে চুম্বন করছে। দেখো বড্ড হাসতে শিখেছে। তারপরে তারাচরণ ফিরে প্রফুল্লকে চুম্বন করলেন। প্রফুল্ল হেসে উঠল। কল্যাণী সরতে চেষ্টা করলো, কিন্তু পারল না। প্রফুল্ল বলল, এবার বোধহয় কল্যাণী সারবে। জানো, মধ্যে মধ্যে যে ভাবনাটা হতো। তারাচরণ একটু থেমে বললেন, আচ্ছা, এমন ভাবনার কি আছে গো? আমাদের যা প্রয়োজন ছিল তা তো পাওয়া গেছে। ছি 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 ছি, এমন কথা বলতে আছে নাকি? কেন? ছি 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 ছি। কল্যাণী ধীরে ধীরে রেলিং ধরে ধরে নিজের ঘরে ফিরে গেল। বুকের মধ্যে তখন অন্ধকার। উপর হয়ে সে বিছানার উপর শুয়ে পড়ল। হায় মানবের অভাব! তুমি যে যথার্থ কি তা বুঝলাম না। প্রফুল্ল যখন কোলের শিশুকে দোলাতে দোলাতে স্বামীর বুকে মাথা রেখে ভাবছিল কল্যাণী কি ভাগ্যবতী, তখন অন্ধকার ঘরে বিছানার উপর লুটিয়ে কল্যাণী অপরের সৌভাগ্যের কথা ভাবছিল। পরদিন প্রফুল্লকে অন্ন বলল, রাত্রে ছোট বউয়ের বড় জ্বর এসেছিল, এখনো উঠেনি। উপযুক্ত সমারোহের সাথে খোকার অন্নপ্রাশন হয়ে গেল। নাম হলো অমূল্য কুমার। কল্যাণী ক্রমশ বিছানার সঙ্গে মিশে যাচ্ছিল। ডাক্তার দেখে, ওষুধ খায়, সুনিয়মে চিকিৎসা হয়, তথাপি অসুখ সারে না। সকলে ভাবে অতি সুখ বুঝি মানুষের সয় না, নইলে যারা ভাগ্যমানী তারাই ব্যারামে বেশি ভোগে কেন? অন্য ঠাকুরজি নিচে কাজে ব্যস্ত। কল্যাণী নিজের ঘরে একলাই শুয়েছিল। জানলা দিয়ে বাতাস আসছে। বাতাস এসে কপালে রুক্ষ চুলগুলো উড়িয়ে দিচ্ছে। চোখ বুজে কল্যাণী শুয়ে রয়েছে। হঠাৎ করেই তার কপালে ঠান্ডা হাতের স্পর্শ। চেয়ে দেখল তার স্বামী। কাছে বসে তারাচরণ বহুক্ষণ রইলেন। তারপরে মৃদুস্বরে বললেন, কল্যাণী, কেমন আছো? ও কল্যাণী, বলো না,
কল্যাণীর অভ্যস্ত ভালো আছি উত্তর আজ মুখে আসলো না। কল্যাণীর বোধ হলো স্বরটা বড় স্নেহসিক্ত। একবার বিস্ফারিত চোখে স্বামীর মুখের দিকে চাইল, চোখ নত হয়ে গেল, সঙ্গে দরদর করে জল গড়াতে থাকলো। ব্যথিত প্রশ্ন হলো, কাঁদো কেন কল্যাণী? শোনো, ডাক্তার বলেছে শীঘ্রই ভালো হয়ে যাবে। নিঃশ্বাস ফেলে কল্যাণী বলল, ভালো হয়ে কি হবে? কেন কল্যাণী? ভালো হবে বই কি। না না, আর নয়, আমার কাজ তো ফুরিয়েছে, আর বেঁচে কি হবে? তারাচরণ চমকে উঠে দাঁড়ালেন। কল্যাণীর রোগা হাত নিজের হাতে ধরে ব্যগ্র কণ্ঠে বললেন, ও কি কথা কল্যাণী? ও কথা কেন বলছো? কল্যাণী পাশ ফিরে শুলেন। চোখের জল এসেই চলেছে। সাদরে তার মাথায় হাত বোলাতে বোলাতে তারাচরণ বললেন, কল্যাণী, অমন করে রয়েছো কেন? বড় কি কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে গো? মাথাটা বড় কেমন করছে। শোনো কল্যাণী, শোনো, এই যে গন্ধটা শোকো, দেখো এদিক ফিরিও না, গন্ধটা নাকে যাক। মধুর সুবাসে কল্যাণী অনেকটা প্রকৃতিস্থ হলো। মৃদুস্বরে বলল, আর না, এখন ভালো লাগছে। কল্যাণী হাত দিয়ে শিশিটা ঠেলে দেবার চেষ্টা করতেই তার হাত চেপে ধরে তারাচরণ স্নিগ্ধ স্বরে বললেন, সত্য, শোনো, সরিয়ে দিও না। আমার এই সামান্য সেবাটুকু, আমার এই সত্যি সামান্য সেবাটুকু আজ তুমি নাও কল্যাণী। কল্যাণী চোখ মেলে স্বামীর দিকে চাইল। নির্বাণ উন্মুখ জীবন প্রদীপে একটু অজস্র স্নেহধারা নিশে কিছু হবে না তোমার। মরণ উন্মুখ লতায় কেন আর এই শীতল বাড়ি বর্ষণ? কল্যাণী চোখ বুঝল। নাও কল্যাণী, আমার এই প্রথম তোমায় একটু দিতে আসা। নেবে না কল্যাণী? কল্যাণী সজোরে চোখ মেলল, উচ্চ কণ্ঠে বলল, নেব না, তুমি যাও কল্যাণী। তুমি এখন কেন এসেছো? তুমি আমাকে দরকার নেই তোমার। কল্যাণী, তুমি যাও কল্যাণী, আমার কল্যাণী। ক্রমশ কল্যাণী দিনে দিনে নিস্তেজ হয়ে পড়তে লাগলো। আর বিছানা থেকে উঠতেই পারছে না, বেশি কথা বলতেও পারে না। সন্ধ্যার পর মৃদু আলোকে অন্ন বসে কল্যাণীর জন্য গ্লাসে ওষুধ ঢালছিল। কল্যাণী সহসা ঘোরের মধ্যে বলে উঠল, আর এসো না, তুমি আর এসো না। আমি তোমাকে চাই না, আর চাই না। যাও, এখান থেকে চলে যাও। কি বলছো কল্যাণী? তুমি চলে গেছেন। ঠাকুরজি রাগ করে উনি চলে গেছেন। ও কি বলছো কল্যাণী? অমন করছো কেন? ওষুধ খাও। ওষুধ আর পারি না ঠাকুরজি। আমাকে ছাড়, ওদের দরকার নেই, ওনারা আর আমাকে দরকার নেই, তাই আমি ফিরিয়ে দিয়েছি। আমাকে আর বাঁচিও না, আমাকে আর ওষুধ খাওয়ার কথা বলো না। বালাই, তোমার কিসের দুঃখ? তুমি রাজমাতা, রাজরানী। দ্বীপ্রহর রাতে কল্যাণী বড় ছটফট করতে লাগলো। অন্ন ঠাকুরজি সব হয়ে গিয়ে গৃহিণী এবং প্রফুল্লকে ডেকে আনলো। প্রফুল্ল এসে কল্যাণীর মাথা কোলে তুলে নিল। গৃহিণী বাতাস করতে লাগলেন। কল্যাণীর চঞ্চলতা উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। ঠিক হয়ে যাবে,
কেন দিদি, কেন কেন মন করছো? কল্যাণী হাঁপাতে হাঁপাতে বলল, বড় কষ্ট। কর্তাকে ডাকানো হলো, ডাক্তার আনতে লোক ছুটলো, বাড়িতে একটু শোরগোল পড়ে গেল। কিচ্ছু হবে না, প্রফুল্ল বলল, ঠিক হয়ে যাবি, কিচ্ছু হবে না। কোলে নিবি, অমুকে একটু কোলে নিবি কল্যাণী, নে না বোন, না নে না বোন। গৃহিণী ভগ্ন কণ্ঠে বললেন, আনুক না মা, নাও না মা, বাচ্চাকে একটু কোলে নাও না না। দিদি, আমায় একটু শান্তিতে মরতে দাও, অমন বলতে তার নেই কথা বোন। একটু ভুলতে দাও দিদি। অমন সে করে না। কেন তোমার বেঁধে হলো না? থাম কল্যাণী, থাম, অমন করে না বোন, থাম বোন। ছোট থেকে যেদিন এ বাড়িতে পা দিয়েছি শুনে আসছি, তার জন্যই তোমরা আমায় স্নেহ করো। কেন অমন বলে না বোন, আমি কি কেউ নই দিদি? অমন বলে আমায় না তোমরা বোন। ভালোবাসো না, মা, আমায় তোমরাই তো এনেছো। কিচ্ছু হবে না। আমি কিসে দোষী দিদি? না আমার কিসে ভাই, তোমায় কে ভালোবাসে না মা? তুমি আমার ঘরের লক্ষ্মী মা। আমি কেউ নই, আমি কেউ নই, বোন, অমন বলে না বোন। কেউ নই। ডাক্তার এসে বলল, পূর্ণ বিকার, প্রলাপ করছে। গৃহিণী কাঁদতে আরম্ভ করলেন। অন্য অন্য তারাচরণকে ডাক। অন্য কাঁদতে কাঁদতে চলে গেল। হবে না কল্যাণী, কল্যাণী ঠিক হয়ে যাবি, এই তো ডাক্তার মাঝে আসছে। মাঝে দরজার দিকে চাইছে, ঠিক হয়ে যাবে। জ্ঞান কিন্তু তখনও ভালো করে নেই। ঠিক হয়ে যাবি বোন, এই তো অন্য ডাক্তার এসে আসছে। বলছে যে দাদাবাবু এই তো এলো না। বাবা, এই যে তুমি ঠিক হয়ে দাদাবাবু যাবে। নিচে চলে গেল। গৃহিণী ওষুধ কল্যাণী। মুছলেন। কল্যাণী, দাসী এসে ডাকলো, বৌদি বৌদি খোকা মরে খাচ্ছি, থামাতে পারছি না বৌদি গো, তুই যা, শিগগির তুই যা, এসো। আমি যাচ্ছি, তুই যা। প্রফুল্ল তাড়াতাড়ি চলে গেল। দিদি, কল্যাণী প্রলাপ ঘুরে বলছে, দিদি, দিদি কই? তিনি এলেন না? তিনি যে এসেছিলেন, তিনি এসেছিলেন। আমি আমি তাকে চলে যেতে বলেছিলাম, আমি চলে যেতে বলেছিলাম। তাকে ডাকো, তাকে ডাকো, তাকে আর যেতে বলবো না, তাকে আর যেতে বলবো না, তাকে ডাকো, ডাকো। কেউ আসলো না। অন্য ঠাকুরজি মুখের উপর পড়ে কল্যাণীকে বলল, কল্যাণী, কল্যাণ, কি বলছো? অর্ধস্ফুট স্বরে কল্যাণী বলল, এসো এসো, আর যেতে বলবো না। এসো আমার কাছে, এসো এসো। শুনছিলেন প্রত্যাখ্যান, কাহিনী নিরুপমা দেবী। অংশগ্রহণে প্রফুল্ল, চন্দ্রাণী, তারাচরণ, স্নেহাশিস, কল্যাণী এবং অন্য ঠাকুরজি, সীমা, গৃহিণী, দাসী, বামন দিদি, সুস্মিতা। গল্প বিবরণে সুস্মিতা, পরিচালনা ও সম্পাদনে সুস্মিতা, স্পেশাল এফেক্টস এবং মিউজিকে নিলয় ঘোষ। শ্রুতিনাট্যে গল্প।